আসসালামু আলাইকুম। আমি তানহা জাফরিন, কর্নেল মালিক মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এর আগের ক্লাসে আমরা লিগ্যাল প্রসিডিওরের প্রথম অংশ নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমরা পার্ট 2 নিয়ে ডিসকাস করব। আজকে আমাদের টপিক হচ্ছে উইটনেস, এভিডেন্স, সামন, কন্ডাক্ট মানি, ডাইং ডিক্লারেশন and dying deposition. So let's start. Witness. Witness এর definition কি? Witness is a person who narrates evidence in the court of law about the facts in question. আচ্ছা, একজন উইটনেস মানে একজন সাক্ষী হচ্ছেন কি, যে পারসন একটা এভিডেন্স কে, একটা কেসের আন্ডারে যে এভিডেন্স গুলো আছে সেই এভিডেন্স কে ন্যারেট করে, বর্ণনা করে কোর্ট অফ লতে। ক্লাসিফিকেশন কি এটার? কমন উইটনেস, এক্সপার্ট উইটনেস। এখন কমন উইটনেস কি? A common witness is a person who gives evidence about the facts observed or perceived by him. যেমন একটা ঘটনা ঘটলো, একটা মার্ডার হলো, সেই মার্ডারের আশেপাশে কোনো একজন উইটনেস, একজন বা দুজন উইটনেস ছিলেন, তারা দেখেছিলেন মার্ডারটা হতে, তারা যেভাবে ডিসক্রাইব করবে সেটা কমন উইটনেস। And second হচ্ছে expert witness. Expert witness কি? Expert witness is a person who has been trained or is skilled or has knowledge, experience or education in technical or scientific subject and capable of drawing opinions and conclusions from the facts observed by himself or noticed by others. এত ডিটেইলসে না বলে ডিরেক্ট বলা যায় যে একজন মানুষ যে স্কিলড, যে কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশি দক্ষ, এবং সে যখন কোনো একটা ঘটনা দেখছে, একজন সাধারণ মানুষ যেভাবে দেখছে তার চাইতে বেশি সে সেটাকে ডিসক্রাইব করতে পারবে এবং সেটার ব্যাপারে সে বেশি স্কিলফুল। এক্সাম্পল হিসেবে বলা যায় একজন ডক্টর, ফায়ার আর্ম এক্সপার্ট, কোন একজন কেমিস্ট বা কোন একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, হ্যান্ডরাইটিং এক্সপার্ট এটসেট্রা। আচ্ছা, এর পরের আমাদের টপিক কি? হোস্টাইল উইটনেস। Hostile witness কি? A hostile witness is one who is supposed to have some interest or motive for concealing part of the truth or for giving completely false evidence. কি বোঝাচ্ছে? একজন উইটনেস, একজন সাক্ষী যখন সে হচ্ছে তার কোনো একটা মোটিভ নিয়ে, একটা ইন্টারেস্ট নিয়ে বা কোনো একটা ইচ্ছা নিয়ে সে কি করছে, যে ট্রুথটা আছে, যে সত্যিটা আছে, তার কিছু অংশ সে বানিয়ে বলছে বা মিথ্যা বলছে, অথবা পুরোটুকুই সে মিথ্যা বানিয়ে বলছে। আচ্ছা, এরপরে হচ্ছে পারজুরি। পারজুরি কি? পারজুরি মিন্স গিভিং উইলফুল ফলস এভিডেন্স। এখন উইলফুল ফলস এভিডেন্স দিচ্ছে মানে তার পুরো এভিডেন্সটাই মিথ্যা। এই দুইটা, হোস্টাইল উইটনেস আর পারজুরির মধ্যে আমরা অনেকেই গলিয়ে ফেলি। তো এই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে এভাবে মনে রাখা যায় যে হোস্টাইল উইটনেস অবশ্যই তার যে ওথের আন্ডারে থাকতে হবে এমন কিছু না, সে ওথের আন্ডারেও মানে শপথ করেও সে মিথ্যা বলতে পারে, অথবা সে শপথ ছাড়া বলতে পারে। আর পারজুরিকে অবশ্যই সে শপথ নিয়ে মিথ্যা বলেছে। আর আরেকটা জিনিস যেভাবে মনে রাখা যায় যে হোস্টাইল উইটনেস এর ক্ষেত্রে এভিডেন্স পার্টলি হচ্ছে সে কনসিল করতে পারে, অথবা পুরোপুরি সে মিথ্যা বলতে পারে। আর পারজুরির ক্ষেত্রে পুরোপুরি সে মিথ্যা এভিডেন্স দিবে। আর শাস্তিও দুইটার ক্ষেত্রে তাই আলাদা। হোস্টাইল উইটনেস এর ক্ষেত্রে যদি আন্ডার ওথ সে হচ্ছে মিথ্যা বলে থাকে, তাহলে তার ইমপ্রিজনমেন্ট হবে আপ টু 7 ইয়ার্স। আর যদি সে আদার দেন আন্ডার ওথ মানে শপথ নেয়নি, এভাবে সাক্ষী দিয়েছে, তাহলে হচ্ছে আপ টু 3 ইয়ার্স হবে, 3 বছর পর্যন্ত তার পানিশমেন্ট হতে পারে। আর পারজুরিতে কি? পারজুরিতে যেহেতু সে ওথ নিয়ে করেছে, এটাই পারজুরির নিয়ম, তো এক্ষেত্রে আপ টু 7 ইয়ার্স হবে তার পানিশমেন্ট। তারপরের টপিক হচ্ছে এভিডেন্স। এভিডেন্সের ডেফিনিশন কি? Evidence includes all legal means which help to prove or disprove any matter of fact in question. মানে কি? কোন একটা স্টেটমেন্ট বা কোন একটা জিনিস, কোন একজন মানুষ, যে ক্ষেত্রে হচ্ছে এটা হেল্প করে কোন একটা ম্যাটার যেটা হচ্ছে কোয়েশ্চেনেবল বাই দ্য ল, সেটাকে সে হয় প্রমাণ করে বা হচ্ছে ইমপ্রুভ করে, মানে ডিসপ্রুভ করে, সেটা প্রমাণ করছে অথবা ডিসপ্রুভ করছে। এরপরে কি আছে? টাইপস অফ এভিডেন্স। এভিডেন্সের 4টা টাইপ আছে। একটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, মেডিকো লিগাল রিপোর্ট, ডাইং ডিক্লারেশন, ডাইং ডিপোজিশন। এইভাবে টাইপসটা না বলে ফার্স্টলি বলা যায় হচ্ছে ওরাল এভিডেন্স, আরেকটা বলা যায় মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স। ওরাল এভিডেন্স ডিরেক্ট দেওয়া যায়, ইনডিরেক্ট দেওয়া যায়। ডিরেক্ট কি? আমি সরাসরি মুখে আমি এভিডেন্সটা দিচ্ছি, সাক্ষী দিচ্ছি। আর ইনডিরেক্ট হচ্ছে কি? আমি রেকর্ড করে দিচ্ছি অথবা লিখিত ভাবে দিচ্ছি, এটা। আর মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্সের মধ্যে পড়ছে এই 4টা। মেডিকেল সার্টিফিকেট, সার্টিফিকেটের মধ্যে কি কি হতে পারে? বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, এজ সার্টিফিকেট, হেলথ সার্টিফিকেট এটসেট্রা। আর মেডিকেল রিপোর্টস, মেডিকেল রিপোর্টস এর মধ্যে কি কি পড়ে? পোস্টমর্টেম রিপোর্ট, ইনজুরি রিপোর্ট,
report on rape, report of chemical examination of poison, etc. Dying declaration আর dying depositionটা আমরা কিছুক্ষণ পরে describe করব। ওকে, তারপরের টপিক হচ্ছে procedure of giving evidence in the court। আমি যে এভিডেন্সটা দিব সেটার প্রসিডিউর কি কি। রিসিভিং এ সামন অন ওয়ারেন্ট, একটা সামন আসবে অন ওয়ারেন্ট, সেটা রিসিভ করবে যে হচ্ছে আমাদের উইটনেস সে। দেন অ্যাটেন্ডেন্স ইন কোর্ট, তাকে অ্যাটেন্ড করতে হবে একটা টাইমে, একটা প্লেসে, পারফেক্ট প্লেসে হচ্ছে গিয়ে তাকে অ্যাটেন্ড করতে হবে। সেখানে কি করতে হবে, তাকে ওথ টেকিং, তাকে শপথ গ্রহণ করতে হবে, আমাদের যে শপথটা আছে। তারপরে তার ডিপোজিশন করতে হবে, আর তারপরে হচ্ছে ডিপোজিশনের পরে রিলিজ অফ দ্য উইটনেস ফ্রম দ্য কোর্ট। ওকে, এরপরে আমাদের প্রশ্নটা আসবে যে ডিপোজিশন কি অ্যাকচুয়ালি। এখন ডিপোজিশন হচ্ছে deposition may be defined as any statement made by a witness on oath in a judicial proceeding and signed by the witness and magistrate। মানে একজন উইটনেস যে স্টেটমেন্ট নিচ্ছে আন্ডার ওথ, সেটাই হচ্ছে গিয়ে ডিপোজিশন। এখন এই ডিপোজিশনের আবার পার্টস আছে চারটা: এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন, রি-এক্সামিনেশন, কোয়েশ্চেন বাই দ্য জাজ। এক্সামিনেশন ইন চিফ বলতে আমরা কি বুঝছি? Examination in chief হচ্ছে the lawyer who has summoned the doctor conducts it। যে লয়ারটা হচ্ছে সামন পাঠিয়েছেন সেই লয়ার, মানে পক্ষের লয়ার হচ্ছে যে প্রশ্নগুলো করবে সেটাই হচ্ছে এক্সামিনেশন ইন চিফ। এটার মধ্যে একটা জিনিস কি, এটাতে কোনো লিডিং কোশ্চেন করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে লিডিং কোশ্চেন কি অ্যাকচুয়ালি? ইট অ্যাডমিটস অফ আ কনক্লুসিভ আনসার বাই আ সিম্পল ইয়েস অর নো। মানে যে কোশ্চেনের উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায় সেটাই হচ্ছে লিডিং কোশ্চেন। তো এক্সামিনেশন ইন চিফে আমরা কোনো লিডিং কোশ্চেন করতে পারবো না। তারপরে কি আসছে যে ক্রস এক্সামিনেশন। ক্রস এক্সামিনেশন কে করেন? যে লয়ার অপোজিট সাইডের সে হচ্ছে উইটনেসকে প্রশ্ন করেন। এখন এই ক্রস এক্সামিনেশনের মধ্যে এই লয়ার অবশ্যই লিডিং কোশ্চেন করতে পারবেন, এখানে অ্যালাউড। আবার রি-এক্সামিনেশন কি? তাহলে রি-এক্সামিনেশন হচ্ছে এক্সামিনেশন ইন চিফ যে লয়ার করেছিলেন সেই লয়ার কোনো কিছু ক্লিয়ারিফাই করার জন্য বা কোনো কোশ্চেন করার জন্য সে আবার কিছু এক্সামিনেশন করে, সেটাই হচ্ছে রি-এক্সামিনেশন। রি-এক্সামিনেশনের মধ্যেও আবার লিডিং কোশ্চেন করা নিষেধ, অ্যালাউড না। ফোর্থলি কি আসছে? কোশ্চেন বাই দ্য জাজ। জাজের কোনো কোশ্চেন থাকলে সেগুলো হচ্ছে এর পরে করা হয়। এই চারটা পার্ট হচ্ছে ডিপোজিশনের পার্ট। ওকে, নেক্সট টপিক হচ্ছে সামন। সামন কি? সামন হচ্ছে definition. Summon is a document compelling the attendance of a witness in a court of law under penalty on a particular day, time and place for the purpose of giving evidence. একজন উইটনেসকে কোর্টে ডাকা হয় একটা পার্টিকুলার ডেতে, টাইমে এবং প্লেসে, যে তাকে এভিডেন্স দিতে হবে। এবং আন্ডার পেনাল্টি কেন বলছে? যদি সামন পাঠানোর পরে সেই সাক্ষী দিতে না যায় কোর্টে, তাহলে তাকে পানিশমেন্ট দেওয়া হবে, এই জন্য বলা হয় ল আন্ডার পেনাল্টি। এখন সামন কে পাঠাতে পারে? সামন পাঠাতে পারে হচ্ছে একজন পুলিশ অফিসার অফ দ্য কোর্ট পাঠাতে পারেন, অথবা আদার পাবলিক সার্ভেন্ট, যে কোনো পাবলিক সার্ভেন্ট হচ্ছে সামনটা পাঠাতে পারে। মেইনলি একজন পুলিশ অফিসারই পাঠানো। তারপরে কি বলছে যে যদি সামন না দেয়, আমি এর আগেও বলেছি, পানিশমেন্ট দেওয়া হবে। ইন কেস অফ মাল্টিপল সামন্স, আচ্ছা এমন হতে পারে যে একজন ডক্টর তার কাছে হচ্ছে সামন গেল, একসাথে দুইটা সামন চলে গেল, এখন সে কোনটা অ্যাটেন্ড করবে? এটার উপরে ফার্স্টে কোনটার উপরে ভিত্তি করে হয় যে কোন কোর্টে থেকে সামনটা এসেছে। যে কোর্টের মানে লেভেলটা বড়, যে কোর্টের পাওয়ার বড়, যেমন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এরকম, বা ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্ট হাইকোর্ট থেকে হচ্ছে তার কাছে এসেছে। এখন যার পাওয়ার বেশি, হাইকোর্টের পাওয়ার বেশি, সে হাইকোর্টে যাবে এবং তার অপর কোর্টটাকে যে সে যে সামন দিতে যেতে পারছে না সেটার রিজনটাও তাকে জানিয়ে দিতে হবে। এরপর এখন যদি এমন হয় যে দুইটাই এসেছে ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ কোর্ট থেকে, মানে দুইটাই সমান লেভেলের কোর্ট থেকে এসেছে, তখন কি করতে হবে? যে কোর্টে থেকে আগে এসেছে সেই কোর্টে যেতে হবে তাকে সাক্ষী দিতে। এবং এটা কখনোই হবে না নিশ্চয়ই যে দুইটা একই সময় এসেছে। দুইটা একই সময় আসলেও যেটা আপনার হাতে আগে এসেছে সেটাতেই সাক্ষী দিতে যেতে হবে। দেন আমাদের টপিক হচ্ছে কন্ডাক্ট মানি। কন্ডাক্ট মানি ডেফিনেশন কি?
It is the fee offered or paid to a witness in civil cases at the time of serving the summons to meet the expenses for attending the court. আচ্ছা, তাহলে কি বলছে, এটা কিন্তু উইটনেসকে হচ্ছে যে মানিটা দেওয়া হচ্ছে, যে ফিটা দেওয়া হচ্ছে টু অ্যাটেন্ড দ্য কোর্ট, যাতে সে কোর্টটা অ্যাটেন্ড করতে পারে, এইটার জন্য যে এক্সপেন্সেস লাগবে তার সেই মানিটা তাকে দেওয়া হচ্ছে। এটা শুধুমাত্র সিভিল কেসেই দেওয়া হয় এই কন্ডাক্ট মানিটা, এটা মাথায় রাখতে হবে, এটা টিচারে জিজ্ঞেস করে। এরপরে আমরা যেটা জানবো ডাইং ডিক্লারেশন। ডাইং ডিক্লারেশন কি? ডেফিনেশন হচ্ছে ইট ইজ এ রিটেন অর ওরাল স্টেটমেন্ট অফ এ পারসন who is dying as a result of some unlawful act relating to the material facts of cause of his death. একজন মানুষ সে মারা যায়, সে এমন একটা অবস্থায় যে সে মৃত্যুশয্যায় আছে, এমন একটা অবস্থায় সে যদি কোনো রিটেন বা মৌখিক ওরাল কোনো স্টেটমেন্ট দেন এবং তার ডেথ সম্পর্কে, তার কজ অফ ডেথ, তার মৃত্যুর কারণ হিসেবে কোনো একটা স্টেটমেন্ট, এবং সেই মৃত্যুটা আনলফুল অ্যাক্টের মাধ্যমে তার মৃত্যুটা হচ্ছে, এরকম কোনো কারণে যখন স্টেটমেন্টটা দেয় সেটাকে বলা হচ্ছে ডাইং ডিক্লারেশন। আচ্ছা, এটার প্রসিডিওর আছে। প্রসিডিওর কি? এই সময় যদি কোনো সময় থাকে যে ম্যাজিস্ট্রেট কি, মানে সে মারা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে তার কিছুক্ষণ সময় আছে হাতে, ততক্ষণে যদি ম্যাজিস্ট্রেটকে আনা সম্ভব হয় তাহলে ম্যাজিস্ট্রেটকে আনতে হবে। বাট ম্যাজিস্ট্রেট যে প্রেজেন্ট থাকবে এরকম পুরোপুরি কনফার্মলি কিছু নেই। If the condition of the victim is serious and there is no time to call a magistrate, the doctor should take the declaration in presence of two witnesses. যদি ম্যাজিস্ট্রেটের আসার সময় না থাকে তখন ডক্টরকে নিতে হবে তার ডাইং ডিক্লারেশন in presence of two witnesses, দুইজন উইটনেসকে প্রেজেন্ট রেখে তারপরে before recording the statement the doctor should certify that the person is conscious and his mental faculties are normal. একজন ডক্টর যেহেতু, সে তো অবশ্যই বুঝতে পারবে যে তার মেন্টাল অবস্থা, যে মানুষটা মারা যাচ্ছে তার মেন্টাল অবস্থাটা কি নরমাল আছে নাকি অ্যাবনরমাল আছে। যদি তার মেন্টাল অবস্থা নরমাল থাকে এবং তার সব ফাংশনিং সে কনসিয়াস থাকে, তাহলেই হচ্ছে ডাইং ডিক্লারেশনটা নেওয়া হবে। তারপরে কি আছে যে the statement should be recorded in the man's own words without any alteration of terms and phrases. মানুষের যেভাবে তার মুখে বলছে বা যেভাবে লিখছে সেইভাবেই তার ডিক্লারেশনটা নিতে হবে, নিজে থেকে কোনো কিছু চেঞ্জ করা যাবে না। তারপরে কি the declarant should be permitted to give his statement without any undue influence. কোনো ইনফ্লুয়েন্স ছাড়াই তাকে তার স্টেটমেন্টটা দিতে দেওয়া হবে। সে যদি আনএবল টু স্পিক, মানে তার কথা বলতে যদি সমস্যা হয়, সে তার সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমেও সে কোয়েশ্চেনের আনসার দিতে পারবে, যেটা রেকর্ড করা যাবে, রেকর্ড করে নেওয়া হবে। আফটার রাইটিং দ্য ডিক্লারেশন ইট শুড বি রেড ওভার দ্য ডিক্লারেন্ট। যে ডিক্লেয়ার করছে, যে মারা যাচ্ছে, তার সামনে সেই ডিক্লারেশনটা আবার পড়তে হবে, যাতে সে কনফার্ম করতে পারে যে সে এটাই বলেছেন। দেন দ্য সিগনেচার অর থাম্ব ইমপ্রেশন অফ দ্য ডিক্লারেন্ট ইজ টেকেন। অবশ্যই সিগনেচার অথবা থাম্ব ইমপ্রেশন নিতে হবে, আঙ্গুলের ছাপ নিতে হবে। The doctor and the witnesses should also sign the declaration. যে ডক্টরটা ডিক্লারেশন নিচ্ছেন এবং যে দুইজন উইটনেস আছেন তাদের সিগনেচার অবশ্যই নিতে হবে। The declaration is sent to the magistrate in a sealed cover. অবশ্যই একটা সিল্ড কভারে, এনভেলপে সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে সেই ডিক্লারেশনটা। এখন এই ডিক্লারেশনের মেডিকো লিগাল ইম্পর্টেন্স কি? মেডিকো লিগাল ইম্পর্টেন্স হচ্ছে when the person dies, the dying declaration will be valid and it will help to identify the offender. একজন ওই মানুষটা যদি মারা যায় তাহলে তার ডাইং ডিক্লারেশনটা ভ্যালিড হবে এবং অফেন্ডার, মানে যে হচ্ছে তার মৃত্যুর কারণ, তাকে আইডেন্টিফাই করতে এটা সাহায্য করবে। It is given extreme value because it is believed that a dying person does not tell a lie. আমরা সবসময় বলে থাকি যে একটা মানুষ মৃত্যুর সময় অবশ্যই মিথ্যা বলে থাকে না, তো এই জন্য এইটার অনেক বেশি ভ্যালু আছে। এরপরে আমরা কি পড়বো? ডাইং ডিপোজিশন। আচ্ছা, ডাইং ডিপোজিশনের ডেফিনিশন কি? It is a statement made by a person under oath who is dying as a result of unlawful act in presence of magistrate and the accused or his lawyer where there is an opportunity to cross examination. আচ্ছা, কি বলছে? এখানে অবশ্যই ডাইং ডিক্লারেশন আর ডাইং ডিপোজিশনের মধ্যে পার্থক্যটা এখানেই আসছে, যে এখানে আন্ডার ওথ, শপথের মাধ্যমে হচ্ছে কি তাকে স্টেটমেন্টটা দিতে হবে, আর ডাইং ডিক্লারেশনে আন্ডার ওথ ছিল না। দেন হু ইজ ডাইং এজ এ রেজাল্ট অফ আনলফুল অ্যাক্ট, এটা তো দুইটার ক্ষেত্রেই আছে। ইন প্রেজেন্স অফ ম্যাজিস্ট্রেট, ডাইং ডিপোজিশনে অবশ্যই ম্যাজিস্ট্রেটকে প্রেজেন্ট থাকতে হবে।
and the accused of his lawyer or his lawyer, যাকে সে অ্যাকিউজ করছে তার মৃত্যুর জন্য, যে আমি এই অমুক ব্যক্তির জন্য মারা যাচ্ছি, সেই ব্যক্তিকে প্রেজেন্ট থাকতে হবে, অথবা সেই ব্যক্তির লয়ারকে প্রেজেন্ট থাকতে হবে, সো দ্যাট সেই জায়গাটাতে ক্রস এক্সামিনেশনের একটা অপরচুনিটি থাকে। ক্রস এক্সামিনেশনকে আমি আগেই বলে এসেছি, অপোজিট পক্ষের যে লয়ারটা আছে, প্রতিপক্ষের যে লয়ার আছে, সে যাতে প্রশ্ন করতে পারে। এটা তো ডাইং ডিপোজিশন আর ডাইং ডিক্লারেশনের মেইন পার্থক্যটা এইদিকেই আসছে, যে এটা ডাইং ডিক্লারেশনে ওথ নেওয়া হচ্ছে না, ডাইং ডিপোজিশনে অবশ্যই ওথ নেওয়া প্রয়োজনীয়, ম্যাজিস্ট্রেট অবশ্যই ডাইং ডিপোজিশনে প্রেজেন্ট থাকবে, ডাইং ডিক্লারেশনে প্রেজেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, এন্ড আর হচ্ছে অপোজিট পক্ষ বা অপোজিট পক্ষের লয়ার হচ্ছে ডাইং ডিপোজিশনে প্রেজেন্ট থাকবে আর ডাইং ডিক্লারেশনে থাকবে না। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আশা করি সবার ভালো লেগেছে। আমি পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।